করোনার প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্যসেবা এখন ঘরে থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন বিএসএমএমইউর নবজাতক বিভাগের অধ্যাপক ডাক্তার সঞ্জয় কুমার দে। ডাক্তার সঞ্জয় কুমার দে, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। পরিবারে যখন নতুন শিশু আসে তখন মানেই হচ্ছে উচ্ছ্বাস এবং আনন্দ, এবং সেই সাথে শিশুর সঠিক পরিচর্যা নিয়ে একরকম দুশ্চিন্তাও কিন্তু থাকে। আর আমরা জানি যে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত বয়সী শিশুকে নবজাতক বলা হয়। তাই শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে নবজাতকের যে যত্ন এবং পরিচর্যা, সেই বিষয়গুলোর মধ্যে আসলে আমাদের কোন বিষয়গুলো প্রাথমিকভাবে খেয়াল রাখতে হবে? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য। নবজাতকের স্বাভাবিক যত্নের বিষয়ে যে যে জায়গাগুলো আমাদের একটু খেয়াল করা লাগবে বা গুরুত্ব দেওয়ার বিষয় যেটা প্রশ্ন করলেন, তার মধ্যে প্রথম যে বিষয়টা আমরা বলি যে নবজাতকের তাপমাত্রাটা মেনটেন করা, টেম্পারেচার মেনটেনেন্স আমরা বলি। টেম্পারেচার মেনটেনেন্সটা এত গুরুত্বপূর্ণ যেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আনঅ্যাড্রেসড রেখে দিই, এবং দেখা যায় যে যতগুলো সমস্যা হয় কম তাপমাত্রা জনিত জটিলতার জন্য সমস্যাগুলো বাড়তে থাকে। এই কারণে আমরা তাপমাত্রার বিষয়টা একটু খেয়াল রাখবো প্রথম। দ্বিতীয়ত হলো বুকের দুধ খাওয়ানোর বিষয়টা খেয়াল রাখবো। তৃতীয়ত হচ্ছে নাভির যত্ন নেওয়া। চতুর্থত হলো বাচ্চার মাকে আমরা একটু এনশিওর করবো কিছু বিপদ চিহ্নের বিষয়ে। তারপর হলো ভ্যাকসিনের বিষয়ে। গরম রাখার যে বিষয়টা বলছি, সেক্ষেত্রে আমরা বলি জন্মের পরপর বাচ্চাকে প্রথমে একটা কাপড় দিয়ে আমরা একটু মুছে ফেলবো, সেই ভিজা কাপড়টা সরায় ফেলবো, তারপর আরেকটা শুকনো কাপড় দিয়ে বাচ্চাকে জড়িয়ে রাখবো। আমরা যথাযথ ব্যবস্থা নেব টেম্পারেচার মেনটেনেন্সের। 1 থেকে 2 লেয়ার কাপড়টা রাখবো, মাথায় ক্যাপ পরাবো, হাত পায়ে মোজা পরাবো। জন্মের পরপর টেম্পারেচার মেনটেনেন্সের জন্য আমরা যেটা বলি স্কিন টু স্কিন কন্টাক্ট, যেটা ত্বকের ত্বক যত্ন। জন্মের সাথে সাথে বাচ্চাকে আমরা মায়ের ত্বকের সাথে বাচ্চার ত্বক রাখবো। আমরা জন্মের পরে বাচ্চাকে আমরা শাল দুধ দিতে বলবো। শাল দুধটা আমরা জানি এটা হচ্ছে পরিমাণ কম কিন্তু পুষ্টিগুণ অনেক অনেক বেশি, এবং শাল দুধটা আমরা যখন নিশ্চিত করতে পারবো তখন তার বুকের দুধ 6 মাস পর্যন্ত, যেটা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং আমরা বলি, সেটা আমরা একটু এনশিওর করতে পারবো। জি, ডক্টর সঞ্জয় কুমার দে, আপনি তো বলছিলেন এই কথাগুলো একদম যদি শুরুতেই জানতে চাই যে নবজাতক জন্মগ্রহণের পর অনেকের মধ্যেই প্রবণতা থাকে যে বাচ্চাকে গোসল করানোর। আসলে কি এটা ঠিক, নাকি বাচ্চার গা মুছে দিয়ে বাচ্চাটাকে গরম কাপড়ে মুড়ে দেওয়াটা উচিত? জন্মের পর যে গোসল করানোর যে কনসেপ্টটা একসময় ছিল, যেটা আমি রিসেন্টলি বলছি আর একটা মিডিয়াতে, যে জন্মের পর গোসল করানো জরুরি কিছু না, এবং নবজাতকরা কিন্তু তারা পবিত্র থাকে এটা নাপাকও না। একটা ভুল ধারণা কাজ করে আমাদের মধ্যে যে নবজাতকরা জন্মের সময় একটু নাপাক থাকে, ময়লা থাকে তার গায়ে, এটা ভুল ধারণা কাজ করে। কিন্তু ওর গায়ে যে ময়লা যেটা আমরা বলি সেটা ময়লা না, সেটা বলা হয় ভার্নিশ ক্যাজিওসা, এবং সেই ভার্নিশটা তার টেম্পারেচার মেইনটেনেন্সে হেল্প করে। তো আমরা যদি তাকে জন্মের পর গোসল দিয়ে ফেলি, আমরা একটা ট্রানজিশন বলি। মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে, মায়ের গর্ভে যখন বাচ্চাটা থাকে, তখন সে একটা স্বাভাবিক তাপমাত্রার মধ্যে থাকে। আমাদের বডি যে টেম্পারেচার, সেই তাপমাত্রায় বাচ্চাটা থাকে। তো জন্মের পর যখন বাচ্চাটা আউটার এনভায়রনমেন্টে যখন চলে আসলো, তখন তার টেম্পারেচারটা ফল করার একটু রিস্ক থাকে। আমি যদি ওই সময় তাকে গোসল দিয়ে দিই, তাহলে আবার সেই টেম্পারেচার আরো ফল করে যাবে। এই কারণে আমরা জন্মের পর গোসলটা দেওয়াটা নিষেধ করি। আমরা জন্মের পর যেটা করবে, বাচ্চাকে যেহেতু সে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড, যেটা মায়ের পেটে যে পানি যেটা থাকে সেটা গায়ে লাগায় থাকে বলে, সেটা আমরা একটু মুছে ফেলবো। আমরা মুছে শুষ্ক করব। আমরা গোসল দিয়ে শুষ্ক করার কথা বলি নাই, মুছে শুষ্ক করব। আর যে বার্নিশকে যেটা সাদা যে পাটটা লাগানো থাকে, সেটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। গোসল করার রিকমেন্ডেশনটা আমাদের ন্যাশনাল গাইডলাইন্স আমরা বলি যে 72 আওয়ার্স পরে বাচ্চাকে গোসল দেবে। ধন্যবাদ। জি, আপনি বলছিলেন শাল দুধের কথা, সেই বিষয়ে একটু জানতে চাইবো যে আমরা যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা জানি যে শাল দুধকে বলা হয়
প্রাথমিক টিকা, যেটি জন্মের 1 ঘন্টার মধ্যেই বাচ্চাকে খাওয়ানো উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি আমরা দেখি উপেক্ষিত বা অবজ্ঞার কারণে বা অবহেলার কারণে বাচ্চা কিন্তু শাল দুধ থেকে বঞ্চিত হয়। সেই বিষয়ে আপনার মতামত বা আপনার পরামর্শ জানতে চাই। ধন্যবাদ আপনার সেই প্রশ্নের জন্য। আসলে শাল দুধ আসলে জীবনের প্রথম টিকা আমরা বলি। তো এখন এই বিষয়টা সম্বন্ধে কিছুটা অ্যাওয়ারনেস বলি, যে সবার একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। এবং আরেকটু পেছনে যদি আমি যাই, আমরা বলি প্ল্যান প্রেগন্যান্সি। যখন কোনো কাপল চাইবে তারা বাচ্চা নেবে, তার আগে থেকে একটু প্ল্যান করবে। প্ল্যান করার সাথে যেটা করবে, তারা একটু অবশ্যই স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, এবং তারা তাকে প্রেগন্যান্সির সময় ফলো আপে রাখবেন। আমরা অ্যান্টিনেটাল চেক আপ বলি, যাতে ওই সময়টায় মায়ের প্রেশার, ডায়াবেটিস অথবা মায়ের কোনো ইনফেকশন এগুলো থাকলে ওনারা দেখবেন। প্যারালাল যে জিনিসটা ওনারা করেন, কাউন্সেলিং এর যে বিষয় থাকে, যে ব্রেস্ট ফিডিং এর বিষয়ে, বুকু দুধ খাওয়ানোর বিষয়ে তারা মাকে একটু ওরিয়েন্ট করবেন, মাকে বলবেন যাতে মা আস্তে আস্তে বুকু দুধ খাওয়ানোর ব্যাপারে সে কনভিন্সড হয়। এবং আরেকটা বিষয় আমরা বলি, যখন গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান যখন ওনাকে ফলো আপ করবেন, সাথে একটু প্রথম মায়েদের, স্পেশালি যারা প্রথম মা হচ্ছেন, আমরা প্রাইমারি মাদার বলি, ওনাদের নিপলের সমস্যা আছে কিনা। অনেক সময় হয় কি, আমরা রিট্রাক্টার নিপল বলি বা ফ্ল্যাট নিপল বলি, ওরকম যদি থাকে সেখানে বাচ্চাটা টানতে পারে না। এই জিনিসগুলো ওনারা একটু দেখে ওটা কারেকশনের ব্যবস্থা করবেন। শাল দুধ পাওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমার সেই আস্থা এবং বিশ্বাসটা থাকা লাগবে, কারণ এই পৃথিবীর সকল প্রাণীদের, যারা স্তন্যপায়ী প্রাণী, সবার জন্য কিন্তু সে সৃষ্টিকর্তা বুকু দুধটা ইনস্টিটিউট করেছেন তাদের বাচ্চাকে পালার জন্য। তো আমাদের মনুষ্য জাতিরও কিন্তু একই রকম হিসাব। তো জন্মের পরপর শাল দুধটা পাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। এটা পরিমাণ অল্প থাকে বলে অনেকে ভয় পেয়ে যায় যে বুকু দুধ নামছে না, কিন্তু যে পরিমাণটা নামে সেটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট, কারণ ওটা কিন্তু পুষ্টিগুণ এবং ক্যালোরি গুণ অনেক বেশি ভালো। তো মা যেটা করবেন, জন্মের পরপর আমরা যেটা বলছিলাম, বাচ্চাকে একটু আমরা বুকে নিতে বলি, যেটা ত্বকে ত্বক যত্ন বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট নিতে বলি। তো সেই ক্ষেত্রে যখন স্কিন টু স্কিন কন্ট্যাক্টে বেবিটা থাকবে, মায়ের একটা হরমোনাল এবং নিউরোলজিক্যাল দুটো স্টিমুলেশন, স্নায়বিক এবং হরমোন স্টিমুলেশন হয়। এবং বাচ্চাকে বুকে নেওয়া একটা বিষয় বলছি, আর হচ্ছে বারবার সাফ করানো, বারবার টানানো, বুকে দুধ টানানো, বারবার বুকে নেওয়া, এই দুটা প্রক্রিয়ার মাধ্যমে মায়ের বুকের দুধ নামতে সাহায্য করে। আর পুরোপুরি বুকের দুধটা নামতে 48 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, কারণ বুকের দুধটা যদি আমি প্রথম না খাওয়াই, তো সেক্ষেত্রে কিন্তু পরে বুকের দুধটা নামতে চায় না, বুকের দুধটা শুকিয়ে যায়। তো জন্মের পর বাচ্চাকে বুকে নেওয়া, বারবার বুকের দুধ টানানো, এই প্রক্রিয়ার মাধ্যমে শাল দুধটাও পাবে, এবং পরে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বললাম সেটাও কিন্তু আমরা নিশ্চিত করতে সহায়তা করবে। ধন্যবাদ। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে একজন নবজাতক যে সদ্য জন্মগ্রহণ করলো, তার স্বাভাবিক ওজন কত হওয়া উচিত, এবং আসলে কোন কন্ডিশনে গেলে পরে একজন নবজাতককে ডাক্তাররা ইনকিউবেটরে রাখেন? ধন্যবাদ আপনাকে আপনার সেই সুন্দর প্রশ্নের জন্য। আমরা স্বাভাবিক নবজাতকের ওজন যে কথাটা বলেছেন, অর্থাৎ স্বাভাবিক একটা জেস্টেশনাল এজ বলে একটা কথা বলি আমরা, গর্ভকালীন সময়, সেটাকে বলা হয় মায়ের গর্ভের 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহ পর্যন্ত যখন থাকবে, তখন আমরা বলবো যে পূর্ণ গর্ভকালীন। আর পূর্ণ ওজন বলতে আমরা বুঝি 2500 গ্রাম থেকে 3999 গ্রাম, অর্থাৎ 2.5 কেজি থেকে 4 কেজির নিচের বাচ্চাগুলোকে বলবো আমরা স্বাভাবিক ওজনের নবজাতক। ইনকিউবেটর বিষয়ে যে কথাটা বলেছেন, সেটা ইনকিউবেটরে নবজাতকগুলো আমরা তাদের কাছে রাখবো যেখানে দুটো জিনিস। ইনকিউবেটর হচ্ছে টেম্পারেচার মেইনটেনেন্স, একটা হচ্ছে তাপমাত্রা মেইনটেইন করতে সাহায্য করে, আর হচ্ছে হিউমিডিটি একটা কথা বলি আমরা, যেটা হচ্ছে আর্দ্রতা মেইনটেইন করতে সাহায্য করে। তো যে নবজাতকগুলোর এই সমস্যাগুলো থাকে তাদের ক্ষেত্রে আমরা ইনকিউবেটরটা ব্যবহার করব। তো স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় প্রিমেচুর নবজাতক যারা, যত বেশি প্রিমেচুর থাকবে তাদের টেম্পারেচার ফল করার চান্স তত বেশি থাকবে, তাদের হিউমিডিটির প্রয়োজন খুব বেশি হবে, কারণ হিউমিডিটি যখন একটু কম থাকে তখন সেক্ষেত্রে তার টেম্পারেচার লস করা এবং পানি লস করার প্রবণতা বেশি থাকে। এবং সিক বেবি যারা আছে, যেমন অনেক সময় টার্ম বেবি, পূর্ণবয়স্ক বাচ্চা বা পূর্ণ সময় হওয়া বাচ্চা, ওদেরও কিন্তু আমরা সময় ইনক্লুড রাখতে বলি, যাদের একটু টেম্পারেচার ফল করার রিস্ক থাকে। তো এজ এ হোল যদি আমরা বলি যে ইনকিউবেটর কাদের রাখবো, যেটা হচ্ছে 34 উইকস এর নিচে যেসব বাচ্চাগুলো আসে তাদের হচ্ছে 1800 গ্রামের যে নিচে বাচ্চা যেগুলো, এবং কোন সিক বেবি যদিও সে পূর্ণ সময় হওয়া, তাদের সবাইকে আমরা ইনকিউবেটর রাখার ব্যবস্থা করব। উদ্দেশ্য হচ্ছে তাদের টেম্পারেচার মেইনটেইন করা, তাদের হিউমিডিটি মেইনটেইন করা। ধন্যবাদ। জি, শীতকাল যেহেতু সামনে চলে এসেছে, নবজাতকের এই সময়ে যদি ঠান্ডা, জ্বর, সর্দি এইসব হয়, সেই আমাদের আসলে অভিভাবকদের কি করণীয় থাকতে পারে, এবং আসলে বাচ্চাদের মেডিসিন দেওয়া হয় কিনা এই সময়টায়?
ধন্যবাদ। আসলে শীতকালীন সময় বাচ্চাদের ঠান্ডা জ্বর সর্দির কথা বললেন, তো আমরা আসলে যেটা দিয়ে একটু শুরু করেছিলাম যে নবজাতকের স্বাভাবিক যত্ন বা এসেনশিয়াল নিউবর্ন কেয়ার বা অত্যাবশ্যক যত্ন যে কথাগুলো আমরা বলতে চাই, তার মধ্যে একটা পার্ট আমি আসলে এখন এই সুযোগে বলতে চাচ্ছি যে মাকে আমরা যখন ডিসচার্জ হবে একটা নবজাতক, তখন মাকে আমরা বলে দেব যে বিপদ চিহ্ন কোনগুলো আছে, এবং বিপদ চিহ্ন বুঝে মা তখন ডাক্তারের শরণাপন্ন হবেন বা হসপিটালাইজ হয়ে যাবেন। সেই বিপদ চিহ্নগুলো আমি বলে ফেলি। আমরা যদি মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করি, মাথায় আমরা চিন্তা করি যে কনভালশন যদি হয়, খিঁচুনি যদি হয়, অথবা খিঁচুনির যদি হিস্ট্রি থাকে, এটা একটা বিপদ চিহ্ন। এরপরে আমরা বলি টেম্পারেচার তার বেড়ে যাওয়া, জ্বর অথবা হাইপোথার্মিয়া, কম তাপমাত্রা। এরপরে বলি বাচ্চা যদি কিছু খেতে না পারা। তারপর হচ্ছে যদি তার শ্বাস বেশি হয়, স্বাভাবিক তুলনায় বেশি হয়, শারীরে যদি বেশি হয়, এবং বুক যদি অত্যধিক দেবে আসে, এবং বাচ্চা যদি নাড়াচাড়া একদম করে না বা একটু আমি স্টিমুলেশন দিয়ে নাড়াচাড়া করে, এগুলো সব ডেঞ্জার সাইন। এরকম যখন সাইন দেখবো, এরকম যখন বিপদ চিহ্ন দেখবো, তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবো। তো জি, যে কথাগুলো ধন্যবাদ আপনারা আপনাকে বললেন, ডক্টর সঞ্জয় কুমার দে। এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো, যেসব বাচ্চারা সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক না পায়, যারা পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারে না, তাদের ক্ষেত্রে তো অনেক সময় আপনারা ফর্মুলা মিল্ক সাজেস্ট করে থাকেন। সেই ফর্মুলা মিল্কে কি বাচ্চার গ্রোথ হ্যাম্পার হতে পারে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে এটা খুব কমনলি ডিসকাস ইস্যু যে ফর্মুলা ফিড দেবো কি দেবো না, বা বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, আমরা ফর্মুলা ফিড দিতে চাই। সেটা আসলে মা এবং মা সারাউন্ডিং যারা থাকে, আত্মীয় স্বজন, খুব বেশি প্রেশার ক্রিয়েট করে শিশু বিশেষজ্ঞ, নবজাতক বিশেষজ্ঞের উপরে। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য যেটা থাকে যে প্রথম মায়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো মায়ের বুকের দুধ পর্যাপ্ত পাচ্ছে কিনা সেটা দেখার জন্য কিছু উপায়, প্রথম যদি উপায় আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে বলি যে বাচ্চার ওজনটা স্বাভাবিকভাবে বাড়ছে কিনা। স্বাভাবিক নবজাতকের জন্মের পর প্রথম সপ্তাহ ওজনটা একটু কমে, এরপরে প্রতিদিন সে 20 থেকে 30 গ্রাম করে ওজন সে গেইন করে। যদি দেখা যায় বাচ্চার ওজনটা গেইনিং প্যাটার্নে আছে, বাচ্চার প্রস্রাবটা ভালো হচ্ছে, পরিমাণটা ভালো হচ্ছে, প্রস্রাব দিনে 6 বারে বেশি করছে, কালারটা ভালো, ভলিউমটা ভালো, তার পায়খানার কালারটা ভালো, তো সেক্ষেত্রে আমরা মাকে অ্যাসিওর করি যেটা নিয়ে ভয় করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, কিছু মার এরকম ইনসাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক হয়, সেটা অস্বীকার করবো না। এই ক্ষেত্রে কমনলি যেটা হয়, একটা মায়ের অনেক সময় পজিশন অ্যাটাচমেন্ট বলে আমরা কথা বলি। পজিশন এন্ড অ্যাটাচমেন্ট দুইটা কথা। একটা হচ্ছে অ্যাটাচমেন্টের সংযুক্তি, পজিশন মানে অবস্থান, অর্থাৎ বেবিকে ধরবে কিভাবে, সে ধরার বিষয়টা একটু ইম্পর্টেন্ট। আমরা বলি বাচ্চাকে একটু সমান্তরাল ভাবে বডি ধরতে, পেটের সাথে পেট লাগাতে, মুখটা যাতে মায়ের বেস্টের দিকে থাকে, সেটাও অবস্থান। আর অ্যাটাচমেন্ট যেটা বলি, এটা সংযুক্তি, মায়ের বেস্টের সাথে বাচ্চার মুখের সংযুক্তি। এই দুইটা বিষয় আমরা এনশিওর করতে বলি, তখন দেখা যায় অনেকাংশে এটা সমাধান হয়ে যায়। আর মাকে আমরা একটু পর্যাপ্ত করে রেস্ট নিতে বলি, পর্যাপ্ত খাবার খেতে বলি, তার মধ্যে পানি একটু বেশি করে খাবে, শাকসবজি বেশি করে খাবে। আর আমরা কিছু ভেষজ যেমন কালিজিরা তরকারি খেতে বলি, লাউ তরকারি খেতে বলি, রেস্ট নিতে বলি। এগুলো যদি মেনে চলেন, সেক্ষেত্রে মায়ের বুকতে নামবে। এখানে ধৈর্য ধরার বিষয়, মায়ের কনফিডেন্সটা বিল্ড আপ করার বিষয়, এবং বেবিকে ধরা এবং অ্যাটাচমেন্ট, এই কাজগুলো আমরা একটু এনশিওর করি। এবং মায়ের যারা ওই দাদি নানি থাকেন বা সারাউন্ডিং যারা থাকে, তাদের আমরা একটু কাউন্সিলিং করি। কারণ ফর্মুলা ফিডের যে বিষয়টা, একটু শেষ করি আমি, ফর্মুলা ফিডের যে বিষয়টা আমরা বলি, সেক্ষেত্রে প্রিপারেশনে একটু সমস্যা থাকে, এটা ইনফেকশনের চান্স থাকে। আর মায়ের বুকের দুধের যে ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলো থাকে, সেগুলো ফর্মুলা ফিডে কখনো এনশিওর করা যায় না। বাচ্চার বৃদ্ধি এবং বিকাশ মায়ের বুকের দুধ যদ্দূর হবে, ফর্মুলা ফিডে কখনোই হবে না। আমরা যদি বিকাশ চাই বাচ্চার, যেটা ডেভেলপমেন্ট বলে এখন খুব কমলি ডিসকাস ইস্যু, ডেফিনেটলি মায়ের বুকের দুধে বাচ্চার ব্রেনের বিকাশ যেরকম হবে, ফর্মুলা ফিডে এটা কখনো আসবে না। ধন্যবাদ। যে আরেকটি কমন যেটি সমস্যা, সেই ব্যাপারে একটু ছোট করে আপনার কাছে জানতে চাইবো, যে বাচ্চাদের পেটে গ্যাস হয় এবং সেক্ষেত্রে বাচ্চারা হয়তো অনেক কান্নাকাটি করে। সেই পেটে গ্যাস খাওয়ার পরে কি কোনো আসলে বাচ্চাকে কাঁধে নিয়ে বা বুকে চাপড় দেওয়ার বা পিঠে চাপড় দেওয়ার কোনো একটি বিষয় আছে? হ্যাঁ, গ্যাস হওয়ার যে বিষয়টা বলছেন, সেটা আমাদের ডাক্তারি ভাষায় বলে আমরা ইনফ্যান্টাইল কলিক বলি। এটা খুব কমন একটা ইস্যু বাচ্চাদের হয়। সেক্ষেত্রে এটা 3 থেকে 4 মাসে শুরু হয়, এবং সে কান্নাকাটিটা বিকাল বেলা শুরু হয়, রাত অবধি চলে, এবং এটা 3 থেকে 4 মাস অন এভারেজ এটা পারসিস্ট করে। তো এটা আমরা একটু কাউন্সেলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, মাকে বুঝাতে দেওয়া যেটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটাতে আমরা যেমন একটা নবজাতক যখন হয়, সেক্ষেত্রে বাবা মার একটাই মাত্র চাহিদা থাকে যে হ্যাঁ, আমার বাচ্চাটা বৃদ্ধি এবং বিকাশ যাতে স্বাভাবিক থাকে। তো আমরা ওটাই কাউন্সেলিং করি যে এই যে ইনফ্যান্টাইল কলিক বা বাচ্চা কান্নাকাটি করছে, এটার জন্য বাচ্চার বৃদ্ধি এবং বিকাশটা ব্যাহত হবে না। কারণ এখানে কাউন্সেলিংটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট এই কারণে, আদারওয়াইজ কোনো চিকিৎসকতা ফার্মেসি ম্যান আছে,
তখন দেখা যায় বাচ্চাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়, সেই জিনিসটা আমরা একটু ডিসকারেজ করি। কমানোর জন্য যেটা আমরা বলি এটা থাকবে স্বাভাবিক একটা প্রক্রিয়া। কমানোর উপায় যেটা সেটা বললাম যে পজিশন, অর্থাৎ বাচ্চার পেটে যাতে বাতাস কম ঢুকে সেটার ব্যবস্থা করা। সংযুক্ত যে বিষয়টা বললাম সেটা এনশিওর করা। বাচ্চা বুকের দুধ খাওয়ার পরে বাচ্চা একটু খাড়া করে রাখা এবং বার্পিং করা, যেটা বলি বাচ্চার বাতাসটা বের করে দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে এটা দেখা যাচ্ছে অনেকাংশে কমে আসে। ধন্যবাদ। যে আরেকটা বিষয় একটু বলবেন যে বাচ্চাদের বুকে কফ জমে যায়, সেটি আসলে ঘরোয়া পদ্ধতিতে মায়েরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন? বুকের কফ জমে যায় যে বিষয়টা বললেন সেটা আসলে আমরা বলি একটু কাশির একটা বিষয়, আর কফ জমে যাওয়া কিছুটা একটু ভ্যাকট্রন। সেক্ষেত্রে আমরা বলি যখন কাশি বা কফ জমে যাওয়ার বিষয়গুলো মা যখন সন্দেহ করেন সেক্ষেত্রে দেখা লাগে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তো মাকে আমরা শিখিয়ে দিই যে শ্বাসকষ্ট আমরা কাকে বলবো। অর্থাৎ একটা বাচ্চা যখন শ্বাস নেবে মিনিটে, 1 মিনিটে, এটা 10 সেকেন্ড 15 সেকেন্ড না, মিনিটে তার বুকটা 60 বারের বেশি উঠানামা করছে কিনা, তার বুকটা বেশি দেবে আসতেছে কিনা। যদি এরকম সমস্যা না থাকে, যদি বাচ্চার জ্বর না থাকে, যদি বাচ্চা খাওয়া দাওয়া ভালো করে, তার অ্যাক্টিভিটিস ভালো থাকে, সেটা নিয়ে এরকম ওটা ইমার্জেন্সি সাইন না, ওটা ডেঞ্জার সাইন না, সেক্ষেত্রে আমরা বলি মার স্বাভাবিক বুকের দুধের সাথে আমরা একটু যে মধু, আদার রস, লেবুর রস এগুলো খাওয়াতে বলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সঞ্জয় কুমার দে আপনার মূল্যবান আলোচনার জন্য। দর্শক, আর এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।